দর্শক স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। উন্নয়নের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সম্পর্ক নিবিড়। পরিসংখ্যান বলছে যে বর্তমানে দেশে 22,000 কিলোমিটার মহাসড়ক নেটওয়ার্ক রয়েছে। ঢাকা মাওয়া ভাঙ্গা রুটে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে, 8 লেন বিশিষ্ট যাত্রাবাড়ি কাঁচপুর সড়ক, 4 লেন বিশিষ্ট ঢাকা চট্টগ্রাম, ঢাকা ময়মনসিংহ, নবীনগর ডিইপিজেড চন্দ্রা, গাজীপুর টাঙ্গাইল সহ বেশ কিছু মহাসড়কের কাজ শেষ হয়েছে। পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, এটি এখন দৃশ্যমান বাস্তবতা এবং যেটি নির্মিত হচ্ছে আমাদের নিজস্ব অর্থায়নে। ঢাকা মহানগরীয় পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে এবং পরিবেশ উন্নয়নে 6টি এমআরটি বা মেট্রো রেলের সমন্বয়ে উড়াল ও পাতাল সহ প্রায় 129 কিলোমিটার দীর্ঘ একটি শক্তিশালী মেট্রো নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। সব মিলিয়ে গত 50 বছরে দেশে সড়ক যোগাযোগে যে ব্যাপক উন্নয়ন হয়েছে সেটি অস্বীকার করবার সুযোগ নেই। কিন্তু বিপরীতে প্রশ্ন হলো যে সড়কে প্রাণহানি তো থামছে না এবং সড়কের যে ব্যবস্থাপনা, যে ম্যানেজমেন্ট, সেটি কতটুকু কাজ করছে। এজন্য আজকে আমরা অনুষ্ঠানের শিরোনাম দিয়েছি বাংলাদেশের 50 বছর, সড়কে বদলে যাওয়া জীবন। তো এই বদলে যাওয়ার অর্থ দুটি। এক হচ্ছে অর্থনীতি বদলে যাচ্ছে, যেহেতু সড়ক যোগাযোগের সঙ্গে অর্থনীতি সম্পর্ক নিবিড়। আবার সেই সড়কে, সেই মহাসড়কে, সেই এক্সপ্রেসওয়েতে, সেই সেতুতে যখন পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্যের মৃত্যু হয়, নিহত হন, তখন সেই পরিবারটি জীবন বদলে যায়। এটি হচ্ছে বদলে যাওয়ার আরেকটি চিত্র। ফলে আজকে এইসব নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করব যে 50 বছরে সড়ক যোগাযোগে যে ব্যাপক উন্নয়ন হয়েছে তার বিপরীতের বাস্তবতাটা আসলে কী এবং সেখানে ল্যাকিংগুলো কী। আমাদের সঙ্গে আছেন চিত্রনায়ক, অভিনেতা এবং একসময়ের অনেকেরই হার্টথ্রোব নায়ক ইলিয়াস কাঞ্চন। তার একটি বড় পরিচয়, এখন অবশ্য তিনি নিরাপদ সড়ক চাই সভাপতি। কাঞ্চন, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে আছেন বুয়েটের অধ্যাপক ডক্টর শামসুল হক, তিনি একজন গণপরিবহন বিশেষজ্ঞ। স্যার, আপনাকে স্বাগত। এবং আমাদের সঙ্গে আছেন মাঠ পর্যায়ে গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে কাজ করেন এবং প্রতিনিয়তই এই ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত একজন ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ ইউসুফ আলী চৌধুরী পিপিএম। তিনি বর্তমানে ঢাকার মতিঝিল বিভাগে কাজ করছেন। ইউসুফ ভাই, আপনাকে স্বাগত জানাই। আমি আলোচনাটা শুরু করতে চাই অধ্যাপক ডক্টর শামসুল হক, আপনাকে দিয়ে। গত 50 বছরের মধ্যে সড়কের যে ডেভেলপমেন্টটা হয়েছে, একজন প্রকৌশলী হিসেবে এই ডেভেলপমেন্টটাকে আপনি কীভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ আপনাকে। মোদ্দা কথায় আমি বলবো যে আমাদের সংখ্যাগত উন্নয়ন কিন্তু চমৎকার হয়েছে। গুণগত হয়েছে কিনা, নিরাপত্তা নিশ্চিত সহকারে হয়েছে কিনা, সেখানে কিন্তু প্রশ্ন আছে ডেফিনেটলি। আমি বলবো আমাদের সবচেয়ে ঈর্ষণীয় অবকাঠামো উন্নয়ন হয়েছে গ্রামীণ অবকাঠামোতে। এখন গ্রোথ সেন্টারগুলিকে, গ্রামের মেট্রোপোর্টগুলিকে সবগুলিকে কিন্তু পেভড করে দেওয়া হয়েছে। আপনি যে 22,000 কিলোমিটার সড়কের কথা বললেন, সেটা হলো প্রধান সড়ক, মহাসড়ক, আঞ্চলিক সড়ক। কিন্তু আমাদের গ্রামীণ অর্থনীতিকে চাঙা করার জন্য, মানুষের মোবিলিটিটাকে বাড়ানোর জন্য প্রায় 2 লক্ষ কিলোমিটারের কিন্তু ফাউন্ডেশন ওয়ার্ক হয়ে গেছে। এবং কম্পেয়ার করলে কিন্তু আশেপাশের দেশগুলির থেকে পার ক্যাপিটা যে কিলোমিটার আছে, সেদিক দিয়ে কিন্তু সংখ্যাগত কিন্তু ঈর্ষণীয়। কিন্তু সড়কগুলি যখন তৈরি করা হয়েছে, ল্যান্ড কিন্তু কখনো অ্যাকুইজিশন করা হয় নাই। ডোনেশনের ল্যান্ড দিয়ে যখন রাস্তা হয়েছে, তখন একটু আঁকা বাঁকা হয়েছে, এলোমেলো হয়েছে। তার মানে গুণগত মানের হয়নি। তার মানে আমরা নিরাপত্তাটাকে উন্নয়নের সাথে আঁকা বাঁকা হবে। পৃথিবীর কোথাও তো একেবারে স্ট্রেট রাস্তা হয় না। এত আঁকা বাঁকা, এখন বড় গাড়িও কিন্তু ঢুকতে পারে না। আর আঁকা বাঁকা রাস্তাটা এমন, তার পাশে যদি আবার বিল্ট আপ হয়ে যায়, দৃষ্টি প্রতিবন্ধকতা হয়। দৃষ্টি প্রতিবন্ধকতা থেকে দুর্ঘটনা ঘটে। তার মানে উপকরণগুলি আমরা দুর্ঘটনার রেসিপিগুলিকে আমরা কিন্তু প্ল্যানিংয়ের মধ্যে রেখে দিয়েছি। রাইট, প্রথম স্তরে আমাদের শুধু ভিলেজ টু ভিলেজ কানেক্টিভিটি দরকার ছিল, ভিলেজ টু ইউনিয়ন, ইউনিয়ন টু উপজেলা। এখন কিন্তু গুণগত মানের অবকাঠামো তৈরির নজর দেওয়া উচিত। পাশাপাশি আমি বলবো আমাদের মহাসড়কে আপনি যেই আমি বলবেন এক্সপ্রেসওয়ের কথা বললেন, দেরিতে হলেও আমরা আরম্ভ করেছি এবং আমি জেনে খুশি হয়েছে যে একটা রূপরেখা তৈরি হচ্ছে পুরো বাংলাদেশকে একটা কি বলবো স্কেলিটন দিয়ে সব এলাকাকে ব্রডব্যান্ড কানেকশন দেওয়ার যে মহাসড়ক, যেটাকে বলা হয় এক্সপ্রেসওয়ে, সুপার হাইওয়ে অথবা ফ্রিওয়ে, যেখানে বাধাহীনভাবে চলবে, কোনো রকম ইন্টারাপশন হবে না, যার ফলে হবে কি নিরাপদ হবে জন্মগতভাবেই। সেই ধরনের 8টা এক্সপ্রেসওয়ে হচ্ছে এবং আমি বলবো এগুলি যদি হয়ে যায়, তাহলে আমাদের সড়কের অবকাঠামোর ক্ষেত্রে গুণগত মানের একটা বিরাট পরিবর্তন দেখব। এটা রেলের ক্ষেত্রেও কিন্তু একটা অভিনব
গুণগত মানের পরিবর্তন এসেছে। পাশাপাশি নৌয়ের ক্ষেত্রে আমাদের যে ডিপ সি পোর্টগুলি, যেগুলি ভারী অর্থনীতির জন্য দরকার, সেটাও কিন্তু মাতারবাড়ি ইন প্লেসে চলে আসতেছে এবং পায়রাতেও চলে আসতেছে। সো দিজ আর দ্য ট্রান্সফরমেশনাল, একটা দেশকে রূপান্তরিত করার জন্য, ভারী অর্থনীতি যাওয়ার জন্য এগুলি দরকার এবং সেগুলি কিন্তু হচ্ছে। কিন্তু যেই জিনিসটা আমাকে খটকা লাগায়, যখন হেডলাইন হয় 1000 ব্রিজ ভাঙতে হবে, কেন? তার তলা দিয়ে নৌযান চলতে পারে না, তার মানে কি উন্নয়নের সময় সমন্বিত হয়নি। এবং যখন ব্রিজটা বানানো হয়েছিল তখন মাথায় ছিল না চক্রাকার নৌপথ তৈরি করে ঢাকার যানজট দূর করার একটা অমিত সম্ভাবনা রয়ে গেছে 4টা নদী বেষ্টিত ঢাকা। আমি সব লোড কেন রাস্তার মধ্যে দেব? রাস্তার কিছু লোড আমি যদি ট্রেনকে দিতে পারি, কমিউটার ট্রেনকে পিক আওয়ারে, আমি যদি নৌপথে শিফট করতে পারি, তাহলে ভারসাম্যপূর্ণ একটা যোগাযোগ ব্যবস্থা হবে। কিন্তু এখন করতে গিয়ে দেখা যায় ব্রিজগুলির জন্য বর্ষাকালে ওয়াটার বাস চলে না, এবং রেলের উন্নয়ন হচ্ছে সড়কের সাথে লেভেল ক্রসিং দিয়ে, লেভেল ক্রসিংয়ে লোক মরে যাচ্ছে, সুতরাং গতি কমিয়ে ফেলতে হবে। তার মানে উন্নয়নের বিনিয়োগের যে কাঙ্ক্ষিত ফসলটা পাওয়ার কথা ছিল, যেই নিরাপত্তাটা বিল্ট ইন থাকার কথা ছিল পরিকল্পনায়, সেখানে যথেষ্ট ঘাটতি আছে। জনাব ইলিয়াস কাঞ্চন, স্যারও যেটি বললেন যে গ্রামীণ অবকাঠামোতে প্রচুর উন্নয়ন হয়েছে, প্রান্তিক পর্যায়ে এখন পিচ ঢালা রাস্তা আমরা দেখি, সেতু কালভার্ট হচ্ছে। তার মানে মূল সমস্যাটা কি এই যে সুফল পুরোটা পাচ্ছি নাকি ম্যানেজমেন্টের সমস্যা নাকি পরিকল্পনার? আপনার কি মনে হয়? পরিকল্পনা আছে, এবং আমি বললে পরে আপনি বুঝতে পারবেন যে আমাদের ল্যাকিংসটা কোথায় আছে। মানে সড়ক দুর্ঘটনা কেন রোধ করা যাচ্ছে না, কেন এটা মানে বেড়েই চলেছে, সেটি হলো গিয়ে যে আমরা যতটা বলি আমরা মানে ততটা চাই না। কিন্তু আমরা সত্যিকার অর্থে যে জিনিসটা চাওয়া দরকার, যেমন আমি বলি নিরাপদ সড়ক চাই, আমি যেভাবে চাচ্ছি এবং এই যে 28 বছর ধরে নিরলসভাবে যেভাবে চাওয়া, এই চাওয়াটা আমি আমাদের দেশের যারা এই 28 বছরের সরকারে ছিল, সরকারের ডিপার্টমেন্টগুলো যাদের কাজ করার কথা ছিল, তারা সেইভাবে কিন্তু চায় নাই বলেই কিন্তু আমাদের চাওয়া পূরণ হচ্ছে না। যেমন আপনাকে আমি বলি, যদি চাওয়া হতো তাহলে প্রথমে যারা মানে মানুষের জন্য কাজ করবে, যারা সড়ককে নিরাপদ করবে, তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই যে তারা কি তাদেরকে সংশোধন করেছে কিনা, তারা সড়কে চলার জন্য যে জিনিসটি দরকার সেটি তারা করেন কিনা, এবং তাদের সন্তানদের ঘর থেকে শুরু করেছেন কিনা, তাদের সন্তানদের, তাদের স্ত্রী, ভাই বোন, বন্ধু বান্ধব, তাদেরকে ওনারা মানে এই ব্যাপারে নলেজ দিচ্ছেন কিনা, সচেতন করেছেন কিনা, এটি কিন্তু করে নাই। আমি এক বুকে হাত দিয়ে বলতে পারি ওনারা এটি কাজটি কিন্তু করেনি। তো এই কাজটি করে না, কিন্তু মুখে মুখে তারা এই কথাগুলো বলেন। তারপরে যেটা বলবো যে ডিপার্টমেন্টগুলো আছে এই নিরাপদ সড়কে বাস্তবায়ন করার জন্য, তাদের কাছে আমার প্রশ্ন, যদি তারা চাইতেন তাহলে তাদের গাড়িগুলোর ফিটনেস কেন থাকে না? ছাত্রদের কাছে তারা লাল কার্ড কেন তারা দেখতে হচ্ছে? তারা কেন ছাত্রদের কাছে লাল কার্ড? যখনই তাদেরকে দেখা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে তাদের নিজেদেরই গাড়ির ফিটনেস নাই, তাদের চালকদের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই। তাহলে তাদেরই যদি না থাকে তাহলে তারা কিভাবে এটাকে বাস্তবায়ন করবে? তো যারা এই কাজগুলো করবে তারাই সংশোধিত হলো না, তারাই সচেতন হলো না, তারাই সৎ হলো না, তারাই চাইলো না মন প্রাণ দিয়ে যে সড়ক দুর্ঘটনা রোধ হবে। তো সেই কাজগুলো আসলে হচ্ছে না। এবং এই যে আমি কথাগুলো যে বলছি এই 28 বছর ধরে, আমি এমনও বলেছি যে এটি একটু সমন্বিত কাজ। এই সমন্বিত কাজের মধ্যে প্রথমে আমার নিজেকে সংশোধন করতে হবে। আমার যদি সংশোধন করতে আমার ডিপার্টমেন্টে দেখতে হবে যে আমার ডিপার্টমেন্টের গাড়িগুলো ঠিক আছে কিনা, তার ফিটনেস ঠিক আছে কিনা, তার গাড়ি রাস্তায় চলার মতো উপযুক্ত আছে কিনা, আমার যে ড্রাইভার সেই ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, আমি সেইটাই দেখছি না। অথচ আমি রাস্তায় গিয়ে আমি আপনার গিয়ে সড়ক দুর্ঘটনা রোধ করবো। আমি তো অবাক লাগে আমার কাছে এই যে দ্বৈত মানিয়ে, এবং এই দ্বৈত ব্যাপারটা আমি কিন্তু কোরআনের কথা আমি বলবো, এদেরকে বলা হয় মুনাফেক, যে মুখ দিয়ে এক কথা বলে কাজে তারা অন্য রকমের করে। আমি কথা যখন বলি তখন আমি এইভাবেই বলি। তো এরা হলো গিয়ে এই ধরনের মুনাফেক। এই মুনাফিককে দিয়ে তো কখনো আপনার যে উন্নয়ন, সেই উন্নয়নটা হবে না। তো যে কারণে, এবং আমি এই রকমও বলেছি যে একটা কমিউনিটি, যেমন মনে করেন এখন একটা মানে ফ্ল্যাট বাড়ি হচ্ছে যেখানে আপনার গিয়া 200-300 লোক থাকতেছে, তাদের কিন্তু একটা মানে একটা কমিউনিটি, একটা কমিটি থাকে।
তারা কিন্তু ওইখানে কিন্তু বৎসরে আপনার গিয়ে পিকনিক করে, তারপরে আপনার গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করে, নানান কিছু করে, কিন্তু ওদের তাদের কমিউনিটির মধ্যে সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য তাদের সন্তানদেরকে কিভাবে রাস্তায় চলতে হবে, কিভাবে গাড়ি করতে হবে, সেইগুলোর কিন্তু কোনো রকমের কেউ কিন্তু কোনো দায়িত্ব নেয় না, কেউ কোনো দায়িত্ব না। এবং স্কুলগুলো আমি বলবো যে এই যে ছাত্ররা যারা অন্যের গাড়ি দেখছে, যে তাদের ড্রাইভিং লাইসেন্স নাই, তারপরে নাই, গাড়ির ফিটনেস নাই, সেই ছাত্ররাও তারা যখন চলে তখন তারাও দেখেছে যে এরকমভাবে ফুটওভার ব্রিজটা ব্যবহার করতে না, তারাও কিন্তু এরকমভাবে যে দিক সেই দিক দেয়। তো এই যে জায়গাটা এই যে স্কুলের এই জায়গাটা, এটা ঠিক করার দায়িত্ব কার? এই স্কুলের কর্তৃপক্ষদের দায়িত্ব, টিচারদের দায়িত্ব। তারা যদি ক্লাসের মধ্যে মানে অন্তত প্রতিদিনই যদি কিছু না কিছু যদি তাদেরকে বলা হতো, তাদেরকে যদি সেভাবে অ্যাওয়্যার করা হতো, তাহলে তারা শুধু বাইরেরটা দেখতো না। আমাদের বাঙালির আমরা এখন একটা জায়গায় এসে পড়ছি যে আমাদের চোখ দুটো শুধু অন্যের দিকে তাকায় থাকে, অন্যকে আমরা দেখি এই দোষ করতেছে, ও এটা করতেছে, কিন্তু আমার নিজের মধ্যে কি আছে সেইটা কিন্তু আমি দেখছি না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ একটা কথা বলেছেন, সেই কথাটি হলো যে তোমাকে পরিশুদ্ধ করতে হলে তুমি একটা লিস্ট করবা, 1 2 3 4 এরকম, দেখবা তোমার মধ্যে কি কি খারাপি আছে, এবং সেই খারাপিগুলি তুমি একবারে দূর করতে পারবা না। তুমি একটাকে টার্গেট করো, বড় খারাপিটা যেটা, সেটাকে তুমি আগে নিরসন করো। তো সেই নিরসনের পর এটা যখন নিরসন হবে তখন 2 নম্বরটা আসো। আমরা কি কখনো আমাদের নিজেদেরকে এরকমভাবে কি উপলব্ধি করেছি যে আমার মধ্যে দোষ আছে? আমরা তো নিজের দোষ আমরা কখনোই দেখি না, আমরা শুধু অন্যের দোষগুলো দেখছি। এই নিজের দোষটাকে আমি বলবো যে আমাদের সরকারি লেভেলে বলেন, সাধারণের মানুষে বলেন, যাত্রী বলেন, গাড়ি চালক বলেন, মালিক বলেন, আমি বলবো আজকে যে তারা যেন একটা লিস্ট করে তার নিজের জীবনে, চোখ বন্ধ করে সেই জন্য ভাবে যে তার মধ্যে কি দোষগুলোর জন্য সড়কে এই ধরনের নৈরাজ্য চলছে, সড়কে এই ধরনের দুর্ঘটনা ঘটছে, মায়ের বুক খালি হচ্ছে। এইগুলো যদি কোনো কারণের জন্য যদি হয়ে থাকে, তাহলে সেই দোষ এক এক করে যদি দূর করে, তাহলে আমরা নিরাপদ সড়ক পাবো। আর নইলে এই ধরনের কথাবার্তা বলে কোনো কিছু দিয়ে মানে আমরা কিন্তু পাবো না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছেন যে সড়কে 90% মানুষ আপনার আইন মানে না। তো 90% মানুষ কারা? মানে 10% মানুষ তাহলে কারা? 90% মানুষ কারা আর 10% মানুষ কারা? তো তার মানে 90% মানুষ যেহেতু, সেখানে ইলিয়াস কাঞ্চন জড়িত। কিন্তু আমি আমাকে সংশোধন করি। আমি যেমন আমার সন্তানকে যখন আমি ড্রাইভিং লাইসেন্স আনতে দিছি, আমি নিজে ফোন করে বিআরটিকে বলেছে যে আমার সন্তান বলে তাকে কিন্তু পরীক্ষা না দিয়ে কিন্তু তাকে ড্রাইভিং লাইসেন্স দেবেন না। আমার ছেলে সেখানে গেছে, পরীক্ষা দিয়েছে, এবং অন্যরা ওই দিন যারা গেছে ড্রাইভিং লাইসেন্স আনতে, তারা আমার ছেলের উপর রাগ করছে, হ্যাঁ আপনি আসছেন দেখে এখন আমাদেরকে এরকম পরীক্ষা নিতেছে। হ্যাঁ, এই যে আমার কাছে কথা হলো যে একটা মানুষকে যখন নেতৃত্ব দিতে হবে, যখন মানুষের কথা বলতে হবে, তখন তাকে এরকম হতে হবে যে তার মধ্যে আগে সততাটা থাকতে হবে, সে আগে জিনিসটাকে মানতে হবে। আমি মানবো না অথচ আমি অন্যকে বলবো যে আপনি মানেন, এটা তো হতে পারে না। এই জায়গা থেকে জনাব ইউসুফ আলী চৌধুরী পিপিএম, আপনি একেবারে মাঠে কাজ করেন। আমরা তো আলোচনা করছি যে বাংলাদেশে 50 বছরে সড়কে প্রচুর উন্নয়ন হয়েছে এবং মাঠেই আপনি থাকেন আসলে, কিন্তু সেই ম্যানেজমেন্টের দায়িত্ব তো আপনাদের, আসলে সেই ম্যানেজমেন্টটা হচ্ছে কতটুকু? ধন্যবাদ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, মুজিব শতবর্ষে, আজকের স্বাধীনতার 50 বছরে এসে বাংলাদেশের সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে, এটা এখন দৃশ্যমান। প্রশ্ন হলো, স্যার কিছুক্ষণ আগে বললেন যে অবকাঠামো উন্নয়নটা কতটুকু টেকসই হয়েছে, আর ইলিয়াস স্যার বললেন যে আমরা ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছি তারা কতটুকু সচেতন এবং নিজেরা সচেতন এবং মানুষকে সচেতন করতে সক্ষম হচ্ছি। আমি বলবো সেকালের পুলিশ আর আজকের পুলিশ এক না। এই জন্যে আমরা এখন পুলিশের বিভিন্ন অনুষ্ঠানে বলে থাকি, বদলে গেছে দিনকাল, পুলিশ এখন ডিজিটাল। কারণ পুলিশ ডিজিটাল এই জন্যেই, বাংলাদেশের সড়ক অবকাঠামো অনেক দোষ ত্রুটি থাকার পরও পথচারীদের এদিক সেদিক দিক বিদিক ছুটাছুটি করার কারণে এবং অদক্ষ চালক এবং মালিকদের দায়িত্বহীনতা, সকল কিছুকে আমরা প্রত্যক্ষভাবে অবলোকন করার পরও আমরা সাধ্যের মধ্যে থেকে আমরা মানুষের স্বাভাবিক নিরাপত্তা দেওয়ার জন্য
মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য, মানুষের আসা যাওয়ার পথ সুগম করার জন্য, সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার জন্য দিন দিন বাংলাদেশ পুলিশ কিন্তু এই মুহূর্তে অনেকটা সক্ষম। কারণ এখন আর এখন দারফুরের গৃহযুদ্ধের মতো বাংলাদেশের সড়ক দুর্ঘটনা এখন ওই রকম নয় যে দৈনিক অনেক লোক মারা যাচ্ছে। এখন কালেভদ্রে সড়ক দুর্ঘটনা হচ্ছে। আমার হিসেবে আমি মাঠ পর্যায়ে এই ট্রাফিক ম্যানেজমেন্টে কাজ করতে গিয়ে আমি বলবো আগের চেয়ে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে গেছে। আমাদের বর্তমান আইজিপি স্যারের গতিশীল নেতৃত্বের কারণে আমরা পুলিশ এখন দক্ষ, পরিপক্ক এবং সুষ্ঠু সুন্দরভাবে আমাদের দায়িত্ব পালন করছি। না, আপনারা একটু যদি বলেন যে আপনি ঢাকা শহরে কাজ করেন, ঢাকা শহরে যে ট্রাফিক ম্যানেজমেন্ট, এটা একটা মানুষের একটা কমন অভিযোগ যে পুলিশ ঠিকমতো দায়িত্ব পালন করলে এত ট্রাফিক জ্যাম হতো না। মানে সেই দায়িত্ব আপনারা কি পালন করতে পারেন মনে করেন? আমরা এই দায়িত্ব পালন করতে সক্ষম। আপনি অবশ্যই জানেন ঢাকা একটা মেগা সিটি। এই শহরে যত লোক বসবাস করার কথা এর অত্যধিক লোক বসবাস করে, তার সাথে পাল্লা দিয়ে গাড়ির সংখ্যা বেড়ে গেছে এবং সড়ক ওই সড়ক এত যানবাহন বহন করার মতো তাদের সাধ্য নেই, সামর্থ্য নেই। তারপরও আমরা অতিরিক্ত জনসংখ্যা এবং অতিরিক্ত গাড়ি উভয়কে আমরা আমাদের দক্ষতার মাধ্যমে, আমাদের এই যোগ্যতার মাধ্যমে আমরা মানুষকে যতটুকু সম্ভব আমরা সড়ক দুর্ঘটনার থেকে বাঁচানোর চেষ্টা করি এবং তাদের নির্দিষ্ট গন্তব্যে নিরাপদে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা করি। মানে সেই চেষ্টাটা কতটুকু প্রপার? অধ্যাপক শামসুল হক যদি একটু বলেন যে ঢাকা শহরে নিশ্চয়ই রোডগুলো অন্য জেলা শহরের চেয়ে একটু টেকসইভাবেই করা হয়, যেহেতু রাজধানী এখানে, সেই প্রপার ম্যানেজমেন্টটা হচ্ছে কিনা? উনি যদিও বলছেন যে ওনারা চেষ্টা করছেন, মানে আপনার একজন নাগরিক হিসেবে আপনার কি মনে হয়? হ্যাঁ, আমিও দেখি পুলিশ ভাইরা কিন্তু রিয়েলি ভেরি চ্যালেঞ্জিং একটা ট্রাফিক ডায়নামিক্সের মধ্যে আছেন, চেষ্টা করছেন। কিন্তু যখন দেখি ফুটপাতগুলি পথচারী বান্ধব না, বাধ্য হয়ে হাঁটছে রাস্তার মধ্যে, তার মানে একটা অবৈধ কাজ হচ্ছে। জনগণের পয়সা দিয়ে ফুটপাত বানালাম, উদ্দেশ্য কিন্তু পথচারীরা হাঁটবে, ছোটোখাটো ট্রিপে না গিয়ে হেঁটেই তার ট্রিপটা করে ফেলবে। হয়নি, এটা দেখি অবৈধ দখলে আছে। আমরা সিগন্যাল বসিয়েছি, পুরো পৃথিবী আধুনিক বলতেই ডিজিটালে যাওয়ার আগেই দেখে সিগন্যালে মানুষ গাড়ি থামে কিনা, যখন গাড়ি থামে তখন পথচারী পার হয় কিনা। আমরা সিগন্যালটাকেই অপারেশনাল করতে পারিনি, আমরা হাত দিয়ে গাড়ি থামিয়ে রাস্তা হাত দিয়ে। দেন আমরা যদি কার পার্কিংগুলিতে দেখি রাস্তায় ধারণ ক্ষমতা নাই। আমি ইউসুফ সাহেবের সাথে একমত, ঢাকায় যত মানুষ বাস করার কথা না তার থেকে বেশি বাস করছে। তা কোথাও না কোথাও ভুল হচ্ছে। ভূমির ঘনত্ব যারা বাড়াচ্ছেন তারা বিজ্ঞানটা মানছেন না যে এই চাপ নিতে পারবেন কিনা। এই চাপটা চলে আসতেছে ওনাদের উপরে, কিন্তু সড়কে পথচারী চলে আসতেছে, ভেন্ডার অ্যাক্টিভিটি চলে আসতেছে, নন মোটর অ্যাক্টিভিটি, এবং পার্কিং অ্যাক্টিভিটি চলে আসতেছে। ইভেন ফুটপাতেও পার্কিং হচ্ছে, পথচারী থাকছে উপেক্ষিত। যে মোস্ট ভালনারেবল ইউজার গ্রুপ, যার সুরক্ষা দরকার, যার জন্য ফুটপাত তৈরি করা হলো, সেটাকে আমরা দখলমুক্ত করতে পারি না। পাশাপাশি আমি বলবো সবচেয়ে বেশি ঢাকার প্রবলেম হলো গণপরিবহন। অসুস্থ প্রতিযোগিতার আয়োজন করে প্রতিযোগী যারা আয়োজক ছিলেন তারা কিন্তু সার্থক হয়েছেন। এত বড় অসুস্থ প্রতিযোগিতার কোথাও হয় কিনা যাই না, আপনি একটু সামান্য হাতটা বের করলে হাত ছিনে দিবে, কত কাছাকাছি এসে ঘষাঘষি করে চলে, কিন্তু হাতের জিলেই আছে। একটা করিডোরে একটা কোম্পানি চালায়, বাস ড্রাইভারগুলি কিন্তু প্রতিযোগিতা নাই, প্রতিযোগিতা নাই, এটাই কিন্তু পরিকল্পনা। আমরা যদি পরিকল্পনা ঠিক মতে করতাম তাহলে পুলিশদের কিন্তু এত চাপটা পড়তো না। এই জায়গা থেকে আসবে একটা ছোট্ট বিরতির সময় হলো। ইউসুফ আলী চৌধুরী, আপনার কাছেই প্রশ্নটা রাখবো যে হাতির ঝিলে যদি ম্যানেজমেন্টটা করা সম্ভব হয়, এখানে প্রতিযোগিতা নাই, তো ঢাকার অন্য সড়কে কেন এই প্রতিযোগিতা হচ্ছে, সেটি ঠেকানোর জন্য আপনারা আসলে কি করছেন? দর্শক, একটা বিরতির সময় হলো, ফিরছে একটু পরেই, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কথা বলছি বাংলাদেশের 50 বছরে সড়ক
যোগাযোগে বদলে যাওয়া জীবন, বদলে যাওয়াটা দুই অর্থেই, পজিটিভ নেগেটিভ আমরা দুটি কথা বলছি, যে অর্থনীতির ব্যাপক উন্নয়ন হয়েছে, মানুষের মোবিলিটি বেড়েছে, কিন্তু সেই সঙ্গে সড়কে প্রাণহানিও থামানো যাচ্ছে না। জনাব ইউসুফ আলী চৌধুরী বিরতির আগে যেই জায়গাটিতে অধ্যাপক শামসুল হক আলোচনা করছিলেন যে ঢাকা শহরেই দুই ধরনের চিত্র আমরা দেখি। আমরা আমাদের অফিসের পাশেই হাতিরঝিল, সেই হাতিরঝিলে যে বাস ম্যানেজমেন্টটা দেখি যে সেখানে কোনো প্রতিযোগিতা নাই, মানুষ উঠছে যাচ্ছে, কিন্তু সেই হাতিরঝিল থেকে যদি বের হয়ে যান আপনি যে কোনো সড়কে দেখবেন যে অসুস্থ প্রতিযোগিতা, সেই বাসগুলোর অসুস্থ প্রতিযোগিতা ঠেকানোর একটা দায়িত্ব তো আপনাদেরও, মানে সেটি পারছেন না কেন? এবং ক্যান্টনমেন্টও নাই, রাইট? আপনাকে ধন্যবাদ। হাতিরঝিল একটা নির্দিষ্ট এলাকা। হাতিরঝিলটা হলো আধুনিক তথ্য প্রযুক্তি সম্পন্ন এবং যে অবকাঠামো উন্নয়ন, এটা আধুনিক নগরায়নের জন্য পরিপূরক। আর হাতিরঝিলের বাইরে আপনার যে সড়ক অবকাঠামোগুলো এবং মানুষের যে চলাচল, যানবাহনের যে আধিক্য, হাতিরঝিলের সাথে তুলনা করা যায় না। কারণ অন্যান্য সড়কে অধিক যানবাহন চলাচল করে, অধিক পথচারী আসা যাওয়া করে এবং অনেকগুলো ফিডার রোড থাকে, অনেকগুলো শাখা প্রশাখা লেন থাকে। কিন্তু হাতিরঝিলে ওই এরকম শাখা প্রশাখা বা লেন সংখ্যা খুবই কম। তারপরও আমি ট্রাফিক ম্যানেজমেন্টে দীর্ঘদিন চাকরি করাতে আমরা মালিক পক্ষের সাথে, চালক পক্ষের সাথে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বৈঠক করি। ওদের সাথে আমাদের উঠান বৈঠক হয়, ওদের সাথে আমাদের বিট পুলিশিং হয়, ওদের সাথে আমাদের ওরিয়েন্টেশন কোর্স করাই আমরা ওদেরকে, কি বিহেভ করতে হবে, পিক আওয়ার কোনটা, অফ আওয়ার কোনটা, পথচারীকে জেব্রা ক্রসিংয়ে পার হওয়ার সময় কি ভূমিকা রাখতে হবে, গাড়ি কীভাবে স্টপ করতে হবে, তারপরে ফাল্লা দিয়ে গাড়ি চালাতে গেলে অন্য গাড়ির ক্ষতি হবে, গ্লাস ভাঙবে, ওই গ্লাস গিয়ে একজন যাত্রী চোখে পড়তে পারে, এতে করে জীবনহানি করতে পারে। মোটিভেশনটা আপনারা দেন, আমরা দিই, কিন্তু তার কোনো বাস্তবায়ন তো দেখি না। না, বাস্তবায়ন কিছুটা হয়, কারণ আমরা অনেক সময় এগুলো যখন এসব কোর্স করার পরে ওদেরকে আমরা অনুপ্রাণিত করার জন্য সার্টিফিকেট দিই, ওদেরকে আমরা অর্থ পুরস্কার দিই এবং এদের এই কোর্সের পরে যখন আমরা ভালো ফিডব্যাক পাই আমরা আবার ওদেরকে থ্যাঙ্কস জানাই। আর যখন ওরা আমাদের এসব প্রশিক্ষণের পরে বা রাষ্ট্রীয় বিভিন্ন বিআরটি এর প্রশিক্ষণের পরও যখন ওরা এসব ভুল ত্রুটি করে, আমরা প্রচলিত মোটরযান আইন 2018 অনুসারে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই, তাদেরকে আমরা জরিমানা করি, তাদেরকে আমরা মামলা করি। আচ্ছা, জনাব ইলিয়াস কাঞ্চন, একটা বিষয়, ওনারা তো ম্যানেজমেন্টের কথা বললেন, আমি ঢাকা শহর বাদ একটু হাইওয়েতে যদি যান, একটা হাইওয়ে ঢাকা চিটাগং হাইওয়ে ধরেন আপনি, সেখানে 100 কিলোমিটার বেগে হয়তো কোনো গাড়ি চলছে, আবার সেই রাস্তায় নসিমন করিমন বলতে যে ছোট ছোট বাহন, আমরা আবার রিক্সা, আবার মানে পৃথিবীর কোথাও আছে যে যেই রাস্তা দিয়ে দ্রুতগতির যানবাহন চলে সেই একই রাস্তায় আবার অপেক্ষাকৃত শ্লথ বাহন চলবে, ফলে সেটি ম্যানেজ করা ওনাদের জন্যও তো কঠিন। না, এটা হলো কি যে যেহেতু আমাদের ঘনবসতির কথা যেটা এখানে আলোচনা হয়েছে সেই কারণে এবং আমাদের দেশের মানে পরিবেশের যে বিষয়টি, যে কারণের জন্য আমাদেরকে ছোট ছোট যানবাহনগুলো তৈরি করার জন্য সার্ভিস রোডের আমরা কিন্তু সাজেশন দিয়েছি যে প্রত্যেকটা রোডের পাশে দিয়ে সার্ভিস রোড হবে এবং তাদের ক্রসিংটা যেটা হবে মেইন রোডের নিচ দিয়ে হবে, তারা উপরে উঠতে পারবে না। যেখানটা হাই স্পিডের গাড়িগুলো চলবে, হাই স্পিডে চলবে, সেখানটা তারা উঠতে পারবেন, সেরকম সিস্টেমে সড়ক তৈরি করার কথা কিন্তু আমাদের বলা আছে। তো সেইটারও কাজ কিন্তু চলছে, মানে আপাতত বোধহয় ঢাকা টাঙ্গাইল রোডটাকে এভাবে ধরেছে এবং এর আগে কিন্তু পাইলট একটা প্রজেক্ট কিন্তু আছে হাটিকুমরুল এরকম আছে। তো এবং সেই হাটিকুমরুলে দেখা গেছে যে এটা অনেক মানে উপকারী এই সিস্টেমটা। তো সেই সিস্টেমটার কথা কিন্তু বলা হয়েছে, কিন্তু সেটা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত এই ছোট ছোট গাড়িগুলো মেন রোডে চলে আসবে, মারবে, মানুষ মারা যাবে। আমার কাছে আরেকটি জিনিস, আমি আমার ট্রাফিক ভাইয়ের কথা আমি বলবো যে ওনারা বলছেন ওনারা ডিজিটাল হয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত একমাত্র ঢাকার গুলশান 2-এর ট্রাফিক সিগন্যাল ছাড়া আর কোথাও কিন্তু ট্রাফিক লাইট দিয়ে ট্রাফিক সিগন্যাল ডিজিটাল পদ্ধতি আর কোথাও আছে বলে আমার মনে হয়, এবং প্রত্যেকটা জায়গায় হাত দিয়েই করছে। এবং সবচেয়ে জিনিস যেটা আমি যে কথাগুলো বলেছি যে ডিপার্টমেন্ট, এই যে ফুটপাত, আমার শামসুল হক ভাই বলেছেন ফুটপাতের দায়িত্বটা সিটি কর্পোরেশনে, এবং এই সিটি কর্পোরেশন এটি মানে পরিষ্কার রাখবে, মানুষকে যাতে ফুটপাত দিয়ে চলতে পারে সেই ব্যবস্থা তারা করবে, কিন্তু সেইটি তো হচ্ছে না। বরঞ্চ এবার এই যে 2 সিটি কর্পোরেশনের
ধরনের ময়লার গাড়ি দিয়ে একটা নটরডেম কলেজের একটা ছাত্র মারা গেল, একজন সংবাদকর্মী মারা গেল। এটা মারা যাওয়ার পর যে রিপোর্ট তাদের কাছ থেকে পাওয়া গেল যে তাদের গাড়ি আছে 200-র উপরে, তাদের ড্রাইভার আছে আপনার 100-র নিচে। তো এই যে 100-র নিচে ড্রাইভার 200 গাড়ি চালাচ্ছে, তো এই কথাটি আমি কিন্তু বলতে চেষ্টা করেছি যে যারা করবে তারাই তো তাদের নিজেদের জায়গাটাই তো ঠিক করতে পারলো না। তো আগে তো নিজের জায়গাটাকে ঠিক করতে হবে, তারপরে সে না আপনার বাইরে তাদের কাজটা করতে হবে। আমি কিন্তু এই কথাটা বলতে চাই। এবং এই ভাই যেটা বললেন যে অনেক সময় এই তাদের ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু সেটা সঙ্গে রাখে না, সঙ্গে না রাখা কি আইনে বলে? সঙ্গে না রাখাটা তো আইনে বলে না। আইনে বলে ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে হবে, এবং ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির কাগজপত্র এটা ট্রেনিংয়ের মধ্যে প্রথমেই বলা হয় যে তুমি রাস্তায় গাড়ি নামাতে গেলে গাড়ির কাগজপত্র, তোমার নিজের ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে, গাড়ির ইঞ্জিন চেক করতে হবে, ব্রেক চেক করতে হবে, গাড়িতে তেল আছে কিনা, ব্রেক শোতে তেল আছে কিনা, এই সমস্ত জিনিসগুলো চেক করে, ইঞ্জিন চেক করে তারপর তুমি রাস্তায় গাড়ি নামাবে। তো সে যদি তার নিজের ড্রাইভিং লাইসেন্সটাই যদি বাড়িতে রেখে দেয়, তো সে ড্রাইভার কিভাবে সে রাস্তার মধ্যে সে নিয়ম মানবে? তো এই হলো যে আমার কথা হলো এই জিনিসগুলো। তো এই জিনিসগুলো এখন আমি যেটা বলছি, যেটা ভাবনার সময় হয়েছে যে আমরা যা বলছি তা আমরা করছি কিনা। আমরা যা বলছি তা যদি করি তাহলে অবশ্যই আমি মনে করি যে এই যে মায়ের বুক খালি হচ্ছে, এই যে আমাদের ছাত্ররা তারা তো লেখাপড়া করবে, তারা কেন রাস্তার মধ্যে নামবে? তাদের তো রাস্তা নামার দরকার, রাস্তা ঠিক করার দায়িত্ব তো তাদের না। মানে ড্রাইভিং লাইসেন্স চেক করার দরকার নাই, তাদের তো গাড়ির লাইসেন্স চেক করার কোনো দরকার নাই। তারা কেন এই কাজগুলি করবে? অথচ আমরা কিন্তু তাদেরকে ঠেলে দিচ্ছি ওই জায়গার মধ্যে। তো এই জায়গার মধ্যে যাতে না যেতে হয় সেইভাবেই কিন্তু আমাদেরকে কাজগুলো করতে হবে। এবং যার যে ডিপার্টমেন্ট, যে দায়িত্ব, ডিপার্টমেন্টকে আগে ঠিক করতে হবে, আগে নিজেকে ঠিক করতে হবে। আমি সেই কথাটি বলছি। একজন পথচারী সে পথে চলছে, সে কি করছে, তার জন্য সে কি মানে ঠিক আছে কিনা, তার জন্য কোনো দুর্ঘটনা ঘটছে কিনা। আর আপনি আরেকটা জিনিস দেখেন, এই যে ট্রাফিক মোড়গুলো আমাদের দেশের যানজটের একটা প্রধান কারণ আমি বলি, আমি শামসুল হক ভাই আছেন, সেটি হলো যে আমরা ট্রাফিক মোড়গুলোকে আমরা ব্যবসায়িক কেন্দ্র হিসাবে এটাকে আমরা ধরেছি। অথচ পৃথিবীর সব দেশে ট্রাফিক মোড় ক্লিয়ার রাখতে হবে, কারণ ট্রাফিক মোড় ক্লিয়ার রাখলে আপনার গাড়িগুলো চলতে পারবে। আপনি প্রত্যেকটা মোড়ের মধ্যে যান, দেখবেন ওখানে এই পানবিড়ির দোকান, সেইখানে আপনার গিয়ে সিএনজি রাখা, রিক্সা রাখা, গাড়িটা এসে ওইখানে পার করে রেখে দেয়, এবং কি বাসটা গিয়ে ওইখানে যাত্রী ওঠানামা করছে। তো আপনি কিভাবে আপনি যানজট নিরসন করবেন? এটা তো একটা পদ্ধতি, এটা একটা বৈজ্ঞানিক বিষয়, আর এটা আমাদের দেশের নতুন কোনো বিষয় না। সারা পৃথিবীতে সিস্টেমে চলতেছে। সারা পৃথিবীতে কি সিস্টেম চলতেছে সেটা কি আমরা দেখছি না? আপনার লন্ডনে যান না, সরকারি গাড়ি, রেড রোড, তার রেড রোডের উপরে রেড গাড়ি চলবে, আর কোনো গাড়ি নাই, কোনো মানে আপনার পাবলিক কোনো গণপরিবহন আপনি দেখবেন না কোনো শহরের মধ্যে। তো আপনি এরকম হাজার হাজার গাড়ি আপনার পাবলিক পরিবহন আপনি ছেড়ে দেবেন, আর আপনি যানজট আপনি দূর করবেন, আপনি বলবেন যে প্রতিযোগিতা হবে না। এই যে হাতির ঝিলের প্রতিযোগিতা নাই কেন, এই কথাটি কিন্তু ভাই বললেন না। হাতির ঝিলের পরিকল্পনার কথা উনি বললেন যে সেখানে হলো গিয়ে আধুনিকভাবে রাস্তা তৈরি করা, না রাস্তা শুধু তৈরি করা হয়, সেখানে এক রকমের গাড়ি, একটা নামের গাড়ি সেখানে চলছে, সেখানে তার প্রতিযোগিতা করার প্রয়োজন পড়ছে না, কারণ সেই ড্রাইভার জানে যে আমাকে বেতন দেবে, আমি বেতনভুক্ত, আমি কয়জন আমি যাত্রী উঠালাম সেটা আমার দেখার বিষয় না, আমি আমার কাজটা ঠিক মতো এই জায়গায় গিয়ে থামবো, তার আগে থামবো না, এবং এখান থেকে যাত্রী উঠক বা না উঠক আমার এখান থেকে চলে যেতে হবে, এই সিস্টেমে সেখানে কাজটা হচ্ছে। অনেক সময় আলোচনাটা হয়েছে যে আমরা যখন সড়কের ব্যবস্থাপনার কথা বলি, সেখানে সড়কে কারা ব্যবহার করছেন, পথচারী বলেন আর পাবলিক পরিবহন বা প্রাইভেট কার, সেইখানে একটা সমন্বিত একটা কাজ করবার কথা। বিশেষ করে পাবলিক পরিবহনের ক্ষেত্রে, বাসের ক্ষেত্রে অভিন্ন কোম্পানির যদি হয়, ভিন্ন ভিন্ন কোম্পানি হলে প্রতিযোগিতা হয়, সেই জায়গাটা কাজটা তো থেমে আছে কিনা, বা এই জায়গাটা কি করণীয়? থেমে আছে। আমি বলবো 3 মেয়র, এই 2 মেয়র তো চলে গেলেন, আমাদের এখনকার যে মেয়র তিনি নেতৃত্ব দিচ্ছেন, চেষ্টা করছেন, কিন্তু আমার মনে হয় সমস্যাটা ওনারা বুঝতে পারেননি ঠিক মতো। এটাকে ফিক্স করার জন্য যে এক করিডোরে মাল্টিপল অপারেটর যদি থাকে, তার মানে বিনিয়োগ নিয়ে আসতেছে ব্যবসার জন্য, ব্যবসা করতে মালিকরা পারে না দেখে ফিক্সড একটা ইনকাম নিয়ে চলে যাচ্ছেন, ব্যবসাটা দিয়ে দিচ্ছেন চালককে, যে আমাকে দিনের শেষে এত একটা টাকা দিয়ে দিবা, বাকিটা তোমার।
এটা কিন্তু যখনই চালু হলো তখনই কিন্তু চালক রাস্তার দিকে আর তাকায় না, যাত্রীর দিকে তাকায়। নিরাপত্তাটা কিন্তু প্রথমেই চলে গেল, রাইট। আর নিরাপত্তা থাকলো না। তো বছরের পর বছর চলছে, কিন্তু যারা এই রুট পারমিটগুলি দিচ্ছেন তারা পেশাদারি লোক না। আমরা জনগণ খালি ড্রাইভারকে উশৃঙ্খল বিশৃঙ্খল ব্যবহার করতে দেখি। এরা একটা এই সিস্টেমে লোয়ার টায়ারে আছে। এই একই চালক হাতিরঝিলে গিয়ে ভদ্র হয়ে গেছে। Right. তার মানে পরিকল্পনাটা সুন্দর। সো পুরো পৃথিবী এখন বলে পরিকল্পনা যদি স্মার্ট হয়, জনগণ যেমন হাতিরঝিলে যেয়ে দেখেন ওই চালক যেখানে দাঁড়ায় সেখান থেকেই উঠতে বাধ্য হয়, কারণ আরেকজন প্রতিযোগী নাই, তার জন্য যাত্রী চলে যাবে এই ভাবনাটা নাই। তার মানে ওখানে পরিকল্পনাটা স্মার্টলি করা হচ্ছে। আর আমাদের রাস্তার মধ্যে না জানা কতগুলি রোগ আরটিসি কমিটিতে বসে দিনের পর দিনের বিভিন্ন কি বলবো স্বার্থ গোষ্ঠীকে দেখার জন্য দিয়ে গেছে, কি করেছে নিজেরাও জানে না। তবে আমরা বলতে পারি তারা আরটিসিতে বসে বসে প্রতিযোগিতার আয়োজন করেছেন, তারা সফল হয়েছেন। মানুষ মারা যাচ্ছে, হাত পা ছিঁড়ে যাচ্ছে। সো এটা সমাধানটা সুন্দর। ঢাকা চাকা চলছে কতদিন ধরে, প্রয়াত এই গুলশান মেয়র এলাকায় চলছে। গুলশান এলাকাতে প্রতিযোগী নাই। আপনারা দেখলেই দেখবেন বাসের মধ্যে কিন্তু কোনো আচরণ নাই, তার মানে পাল্টাপাল্টি হয় না। রাইট। দ্বিতীয় প্রতিযোগিতা করতে হয় না তাকে। প্রতিযোগিতা করতে হয় না। জি। তো তারপরে আমি বলবো আরেকটা পাইলটিং হয়ে গেছে হাতিরঝিলে, এটাকে একটু স্কেল আপ করে। আরেকটা বিষয়, আমি একটু বিরতিতে যাওয়ার সময় হলো, ফিরে এসে জানবো যে ইউসুফ আলী চৌধুরী বলছেন যে ওনারা ডিজিটাল হয়েছেন। একটা বিষয় যে স্পিড নিয়ন্ত্রণ করবার জন্য বা দেখবার জন্য সারা পৃথিবীতেই পদ্ধতি থাকে ডিজিটাল। একটা গাড়ি কত স্পিডে গেল আপনি দেখতে পারবেন, ইউসুফ ভাই হয়তো তার অফিসে বসেই। সেই ব্যবস্থাটা এখন পর্যন্ত আমরা চালু করতে পারি নাই। আমাদের হাইওয়েতে চালু হয়েছে। আচ্ছা, এটা নিয়ে একটু কথা বলার প্রয়োজন আছে। প্রিয় দর্শক, আরেকটা বিরতির সময় হলো, ফিরছে একটু পরে। দর্শক, বিরতির পরে আবার স্বাগত। সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কথা বলছি সড়কে বাংলাদেশের 50 বছরের যে অ্যাচিভমেন্ট, যে অর্জন এবং যে বিসর্জন, সেটি নিয়ে। আমরা কেন রাস্তায় মানুষ দুর্ঘটনার শিকার হয়, সড়ক ব্যবস্থাপনায় ত্রুটি নাকি আমরা একটু সাধারণ মানুষের ভাবনা একটু জানি। একজন লোকের কথা একটু আমরা শুনি। প্রধান কারণ হচ্ছে যে বেশি গতি। যারা চালক যখন বেশি গতিতে চালায় তখন অ্যাক্সিডেন্টটা বেশি হয়, বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আর একটা কারণ হচ্ছে যে জনগণের দিক থেকে তারা যখন রাস্তা পার হয় তখন দেখা যায় সামনে ফুটওভার ব্রিজ আছে, কিন্তু তারা ফুটওভার ব্রিজ ব্যবহার করে না, এমনিতে রাস্তা পার হয়ে যায়। তখন একটা ড্রাইভার কিন্তু ওই উচ্চ গতিতে ব্রেকটা করতে পারে না, তখন মানে অ্যাক্সিডেন্টটা হয় আর কি। আসলে আমাদের যারা সাধারণ জনগণ আছে তারা তো মূলত ফুটওভার ব্রিজ খুব কম ইউজ করে, এটা হল প্রধান কারণ। আর নিচ দিয়ে খুব বেপরোয়াভাবে তারা রোড পার হয়, গাড়ি মেনটেন করে না ঠিক মতো, গাড়ি আসতেছে কি না, যাচ্ছে কীভাবে, এগুলো দেখে না, দুপদাপ আপনার রোড পার হয়ে যায়। আর বাস ড্রাইভাররা উল্টাপাল্টা ওভাররেটিং করে, একজন আরেকজনকে পাস দিতে চায় না, গাড়ি অ্যাঙ্গেল করে রাখে, তারপরে উল্টাপাল্টা গাড়ি টানে। এগুলো বিশেষ কারণে আপনার রোড অ্যাক্সিডেন্টটা বাড়ে। দেখা গেছে যেখানে জেব্রা ক্রসিং আছে ওইখানে কি করে তারা গাড়ি থামায় রাখে, তারপর ওইখানে জোরে টান দিয়ে চলে যায়, ঠিক আছে। যে মানুষ পার হচ্ছে সেখানে যে আমার স্লো করা উচিত সেখানে সে স্লো করে না, সে অনবরত সে টেনে যায় আর কি গাড়িটা। এই মূলত কারণে রোড অ্যাক্সিডেন্টটা বেশি হয়। তারপর দেখা গেছে একটা যাত্রী বাস থেকে নামবে, তাকে যে সাইড করে নামানো উচিত সেই সাইড করে নামায়, সে রোডের মাঝখানেই থামায় দেয়, নামায় ফেলে। ইউসুফ আলী চৌধুরী, এই জায়গা থেকে একটু যাই যে ওই ভদ্রলোক একজন বললেন যে একটা প্রধান কারণ হচ্ছে ওভার স্পিড। তো ঢাকা শহর বলেন বা হাইওয়েতে বলেন, স্পিড দেখবার জন্য যে ডিজিটাল পদ্ধতি সেটি মানে চালু আছে কিনা? না, এখানে একটা কথা আছে, গতি কম ক্ষতি কম। গতি বেশি ক্ষতি বেশি। এই গতি কম ক্ষতি কম, এই গতি রোধ করার জন্য আমাদের ডিজিটাল সিস্টেম চালু হয়েছে। আমাদের বাংলাদেশ পুলিশ হাইওয়েতে যে পুলিশ, আমাদের ওইটার স্পিড মাপার যে যন্ত্র, আধুনিক যন্ত্রপাতি, ওইগুলো আমরা ব্যবহার করছি। এবং ওই ব্যবহার সব রোডেই হাইওয়েতে সব রোডে এখন এটার ব্যবহার চলছে এবং স্মার্টলি চলছে, এবং এটার ব্যবস্থা নেওয়া হচ্ছে, জরিমানা করা হচ্ছে। ড্রাইভার জানে না যে সে এখান থেকে ওইখানে যাচ্ছে, কিন্তু যাওয়ার পরে অনেক দূরে যাওয়ার পরে সে টের পাচ্ছে, তাকে পুলিশ আটক করছে যে আপনি অমুক জায়গা দিয়ে আসছেন, এত স্পিড থাকার কথা, আপনি ওভার স্পিডে চালাচ্ছেন। কোনো ক্ষতি হয় নাই, তবে ক্ষতি হতে পারতো, বাট আপনাকে জরিমানা গুনতে হবে।
আচ্ছা, এই পদ্ধতি সারা দেশে চালু হয়ে গেছে already? পুরা বাংলাদেশ পুরা হাইওয়েতে চালু হয়েছে। এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। তাহলে ডক্টর শামসুল হক, ঢাকা শহরে আপনার মনে থাকবে কয়েকদিন আগে আমরা যদি পারি ভিডিওতে দেখাবো, বেইলি রোডে একটি কিশোর, সে ওভার স্পিডে প্রাইভেট কার চালাচ্ছিল, একটা রিক্সাকে ধাক্কা দিল, উল্টে গেল, ভাগ্যক্রমে দুজনে বেঁচে গেছেন। একটা কিশোর সে ওভার স্পিডে ঢাকা শহরে একটা আবাসিক এলাকার মতো বেইলি রোড, সেখানে গাড়িটা চালালো। তো ঢাকা শহরে কোথায় কতটুকু স্পিডে এই যে ভিডিওটা দেখেন আপনি স্যার, আপনি দেখেছেন হয়তো আগেও, দেখেন এই যে এখন একটি আবাসিক এলাকায় এরকম স্পিডে কি করে গাড়ি একজন চালাতে পারে? তাহলে আমাকে ঢাকা শহরে ম্যানেজমেন্টের সমস্যা, কোন রোডে কতটুকু স্পিডে আমি গাড়ি চালাবো সেই এটা পদ্ধতি থাকার কথা না? এখানে আমার কাছে এটা একটা এক্সেন্ট্রিক ড্রাইভার মনে হয়েছে আর কি। সবাই কিন্তু ঢাকা শহরে চাইলেও পারে না, গতি দেওয়ার মতো পরিবেশ নাই। এখানে জুভেনাইল ক্রাইম যেটাকে বলে, এক্সেন্ট্রিক বিহেভিয়ার, এখানে আসলে এনফোর্সমেন্টটা ভেরি ইম্পর্টেন্ট। এটা বিদেশেও আছে, মাঝে মাঝে ইয়াং বয়সের ছেলেরা চলে যায় এই জায়গাটার মধ্যে। কিন্তু আমি যেটা বলবো, গতি আসলে ক্ষতি করে, কিন্তু পুরো পৃথিবী এখন চলে আসছে যত গতিতে যাওয়া যায়, কিন্তু নিরাপদ হতে হবে। এবং সেটা হাইওয়েতে, এবং হাইওয়েকে শহরের ভেতরেও আপনি আঙ্কারাতে যান, 70 কিলোমিটারে বাস চলতেছে। বিজ্ঞান এখন কোথায় চলে গেছে, আমরা এখনো হাঁটি হাঁটি পা পা করছি, 60s ধ্যান জ্ঞান দিয়ে চালানোর চেষ্টা করছি। পৃথিবী কিন্তু এখানে নাই। পৃথিবী এখন, আমি যদি 100 কিলোমিটারে একটা ট্রেন চালাতে পারি তাহলে একটা ট্রেন লাগবে, আর সেই ট্রেন যদি 50 কিলোমিটারে চলে তাহলে দুইটা ট্রেন লাগবে, দুইটা লোকোমাস্টার লাগবে, লোকবল লাগবে না। আমার তো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কম হতে হবে। তাহলে নিরাপত্তাও চাই, দ্রুত গতিতেও চাই। বিজ্ঞান সেই জায়গায় চলে গেছে। দেখেন না, কিছুদিন পর পরই জাপান বলে, চায়না বলে বুলেট ট্রেন, তো ওদের তো লোক মরে না। রাইট। প্ল্যানটা করার এই দেশে প্ল্যানারের ঘাটতি আমি বলবো প্রতিটা ইনস্টিটিউশনের মধ্যে আছে। জন্মটা করে হলো পঙ্গু করে, এইবার বলে পুলিশ ভাইদেরকে, ভাই আপনি শাসন করে সোজা করেন। আজকেই যদি আমি বলি যে এখানে পথচারী একজন বলল ইন্টারভিউতে, দ্রুত গতিতে চালায়, সিগনালে যাত্রীকে ঠিক মতো মানেন, প্রত্যেকটা গণপরিবহন সম্পর্কিত হাতিরঝিলে কিন্তু এই কমপ্লেন পাবেন না। কেন ও দ্রুত কেন চালাচ্ছে? বেশি ট্রিপ দিতে চাচ্ছে। ট্রিপ দেওয়ার প্রবণতা কেন আসছে? ড্রাইভারকে বিজনেস করতে বলা হয়েছে। অনেক সময় যে অভিযোগটা আমরা শুনি যে রাস্তার যে ডিজাইন, অনেক সময় সেই ডিজাইনও ত্রুটিপূর্ণ থাকে। অবশ্যই অবশ্যই আমাদের দেশে রোডের কোনো সেফটি অডিট নাই। আমরা ফিউডিশিয়ারি সিস্টেমে, ফিনান্সিয়াল সিস্টেমে অডিট রাখি, কেউ কোনো অন্যায় করলো কিনা, না করলো কিনা। উন্নত বিশ্বে নতুন একটা রাস্তা হচ্ছে, রাস্তা হওয়ার আগেই কিন্তু সেফটি অডিটটা হয়ে যায়, দেখি তো কোনো ভুল করছে কিনা। আমাদের এখানে উন্নয়নের জোয়ারে সবাই যত দ্রুত তাড়াতাড়ি নির্মাণ হয়ে যায় ভুল ডিজাইন। হ্যাঁ, ভুল ডিজাইনে। এখানে সেফটি অডিটের কোনো প্রচলনই নাই। আমি বলবো এই পেশায় থেকে থেকে এবং বাংলাদেশের উন্নয়নের ইনস্টিটিউটগুলি দেখে আমি দেখেছি শুধু রুডিমেন্টারি কিছু চিন্তা ভাবনা করে ফেলেন। বিজ্ঞানটা আজকে একবিংশ শতাব্দীতে কোথায় গিয়ে মানুষের নিরাপত্তাটাকে বিল্ট ইন করে দিচ্ছে। দেখেন না, বঙ্গবন্ধু সেতু সোজা করেনি, একটু বাঁকা, ধনুকের মতো বাঁকা করেছে। এই 4.5 কিলোমিটার, 4.8 কিলোমিটারের ব্রিজটা চলার সময় রাতের বেলা সোজা হলে ড্রাইভার কিন্তু ঘুমায় যেত, কেন? কোনো কাজ করতো না। কিন্তু বাঁকা হওয়াতে খরচ বেড়েছে, কিন্তু সারাক্ষণ স্টিয়ারিংয়ে হাত দিবে, ঘুমাতে পারবে না, ড্রাউজি হবে না। এই যে ইস্যুগুলি জন্মের সময় দিয়ে প্ল্যান করা, আমি আমাদের দেশে সেই ধরনের স্মার্ট লোকগুলিকে দেখি না। সুতরাং উন্নয়ন দেখছি, এটার ঘাটতি নাই, এটা সবারই কিন্তু আগ্রহ আছে, সরকার থেকে সবারই। কিন্তু এইটার সাথে সমন্বিতভাবে সেফটি ফার্স্ট, পুরো পৃথিবী বলছে ভিশন জিরো, একটা লোকও যেন না মারা যায় সড়কে। এটা পুরো ইউরোপ আমেরিকাতে চলছে, আর আমাদের এখানে ফুল ফ্যামিলি সহ মরে যায়। তার মানে আমরা পরিকল্পনার ঘাটতিটাকে আমি বলবো এই দেশের মূল কারণ। আমরা পরিকল্পনাবিদ পাইনি, পরিকল্পনাবিদকে ইনস্টিটিউশনালি রিকগনাইজ করিনি। ধার করা কিছু কনসালটেন্টকে এনে, সে আমেরিকার ভালো কনসালটেন্ট হলো, বাংলাদেশের প্রেক্ষাপটে সে ভালো কনসালটেন্ট হবে, এই মানসিকতায় যারা চলছেন উন্নয়নগুলি সেগুলি হচ্ছে। কি করছি? ভালো বিনিয়োগ করে উন্নয়ন করার পর দুর্ঘটনা ঘটছে,
স্পিড ব্রেকার বানিয়ে দিচ্ছি, তার মানে গতি কমিয়ে আমি বরং ঠেকা speed দিচ্ছি, breaker আবার দুর্ঘটনার কারণ আবার হচ্ছে। দুর্ঘটনা ঘটায়, ভিসাস একটা দুষ্ট চক্রের মধ্যে পড়ে যাচ্ছি। কিন্তু একবারও বুঝছে না যে আমাদের ঘাটতিটা কোথায়। ঘাটতি পরিকল্পনায়। পরিকল্পনা একবিংশ শতাব্দী এইভাবে করা যায়, কেন দুর্ঘটনা ঘটবে বলেন তো দেখি? এটা কারণ তো জেনে ফেলেছে মানুষ। কারণ জানলে অ্যাটাক করা তো খুব সিম্পল, ডাক্তারদের মতো। তারপরে আরেকটা জিনিস আমি ওনার সঙ্গে একটু যোগ করতে চাই, আমার ভাইয়ের সঙ্গে, সেটি হলো যে অদ্ভুত রকমের একটা ব্যাপার। মনে করেন আপনি একটা ফ্লাইওভার বানাইলেন, বানানোর পর কে বুদ্ধি দিল তাকে যে এখানে একটা সিঁড়ি বানায় দাও, এখানে ওই ফ্লাইওভারের উপরে বাস থামবে, এই সিঁড়ি দিয়ে নামবে উঠবে। আরে ভাই এটা কি? ফ্লাইওভারে সিগন্যাল আছে। হ্যাঁ, এবং আপনার গিয়ে বাবুবাজারে ব্রিজ বানাইছে, সে ব্রিজের উপরে গাড়ি থামবে, সেখানেও সিঁড়ি বানায় দিয়েছে। আপনার গিয়ে ওই যে শান্তিনগরের এখানে, সেখানেও আপনার গিয়ে সিঁড়ি বানায়, পরে এগুলো এখন আবার ভাঙতে হচ্ছে। তো এই যে বিষয়গুলো, মানে না জানা মানুষগুলো এই সমস্ত কাজগুলো করছে এবং আপনার গিয়ে জীবনহানি হচ্ছে, মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন যেটা আমি বলবো যে সবচেয়ে দামি যে সড়ক, যে হাইওয়ে কথা বললেন, যেটা আপনার মাওয়া, যেটা সেইখানে যে আপনার গিয়ে রাস্তার উপরে যে আপনার গিয়ে বাস স্টপ বানালেন, সেটা তো এইটা তো রাস্তার মুখে দিয়ে বাস থামার, তো আপনি যখনই করবেন তখনই এখানে দুর্ঘটনা ঘটবে, কারণ এখান থেকে মানুষগুলো নেমে এই পার হতে যাবে। এটা হওয়া উচিত হলো যে এইটা মনে করেন যাত্রী ছাউনি, এই বাসটা এখান দিয়ে এসে এই পিছন দিক দিয়ে চলে যাবে, এইখান থেকে নামবে, এবং এই মানুষগুলো যদি ওই পারে যেতে হয় তার নিজ দিয়ে আন্ডারগ্রাউন্ডে আপনাকে ব্যবস্থা করতে হবে। করছেন আপনি সেটা মাওয়া হাইওয়ের মধ্যে করেছেন আপনি, তো এখানে দুর্ঘটনা ঘটার জন্য আপনি তো ব্যবস্থা করে রেখে দিচ্ছেন। তো আমার কাছে কথা হলো যে যেটুকু ইঞ্জিনিয়ারিং করা হয় সেইটাও তো মানে ঠিক মতো করা হয় না। এটা কিভাবে এই যে হাইওয়ে, মাওয়া হাইওয়ে, তার মানে কি ওখানে 80-90 কিলোমিটার বেগে ওখানে গাড়ি চলবে, সেইখানে আপনি ওই রাস্তামুখী করে আপনি কিভাবে বাস স্টপ আপনি এখানে করলেন, এবং এই মানুষগুলো এখানে নামার পর যদি অন্য পাশে যেতে হয় তাহলে কি ব্যবস্থা আপনারা রাখলেন? আর আমি সবসময় একটা কথা বলি যে এই যে মানুষ কেন ফুটওভার ব্রিজে উঠতে চায় না, আমি মাঝে মাঝে উঠি, কারণ আমি তো বলি মানুষকে নিরাপদ করার জন্য, আমি নিয়মের কথা বলি, আমি তো রাস্তা এমনি ক্রস করতে পারি না, আমি ফুটওভার ব্রিজ ব্যবহার করে আমাকে এদিক ওদিক যেতে হয়। আমি যেটা দেখেছি যে এই যে এত উঁচু করে এই যে ফুটওভার ব্রিজ, আসলে মানুষের জন্য এটা কষ্টকর, কিন্তু আপনি যদি আন্ডারপাস যদি করেন তাহলে আন্ডারপাসে মানুষের যে হাইট, সেই হাইট থেকে 2-3 ফিট যদি আপনি উঁচু রাখেন, তাহলে কিন্তু একটা মানুষ কিন্তু এর ভিতর দিয়ে কিন্তু চলাফেরা করতে পারে, তার কষ্ট কম হয়। আরেকটা জিনিস হলো মানুষের মেন্টালেরও একটা ব্যাপার আছে, মানুষ যখন দেখে ওরে বাপরে এটা তো উঠতে হবে, তখন কিন্তু সে উঠে না, মানুষ কিন্তু নামতে ইজি হয় কিন্তু। আর আন্ডারপাসে হলো গিয়ে প্রথমে মানুষ নামে, তার কষ্ট হয় না, তো উঠার জন্য হয়তো 6টা-7টা স্টেপ দিয়ে সে উঠা যাচ্ছে। কিন্তু আপনি এই যে মনে করেন যে এইভাবে গিয়া ফুটওভার ব্রিজ উঠলেন, আবার এরকম করলেন গিয়ে এইরকম গিয়া তারপরে আপনি পার হলেন, এই যে এত কষ্ট আপনি মানুষকে তো দিতে পারেন না। কালচারের সমস্যা কিনা, ধরেন আপনি কারওয়ান বাজার সার্ক ফরওয়ার্ড যে সিগন্যালটা, তার 1 মিনিট হাঁটলেই পরে প্রথম আলোর উল্টো দিকে যে ওভারব্রিজ, মানুষ কিন্তু পার হয় না, ওখান থেকেই পার হয় মানুষ। হয়তো এটা কালচারেরও সমস্যা, তো 1 মিনিট সে হাঁটতে চায় না, সেটাও তো শেখাতে হবে তো আপনার, এবং শেখানোটা এই যে আমাদের এখানে বললাম না যে দেখোয়া জিনিসটা খুব বেশি, বলতে পারাটা আমরা খুব পছন্দ করি। আপনার আমি সবসময় একটা কথা বলি যে দেশটি স্বাধীন হওয়ার পর এই সড়কে নিয়ম কানুন মানানোর জন্য কোনো সরকার আসে নাই যে তাদেরকে কিভাবে চলতে হবে, কিভাবে মানে জিনিসগুলো ব্যবহার করতে হবে, সেগুলো কেউ শেখায় নাই, না স্কুলে শেখানো হয়েছে, না বাড়িতে শেখানো হয়েছে, না তার সন্তানদেরকে কাউকে শেখানো হয় না। তো যখন শেখানো হয় নাই, এই 50 ইয়ার্স হয়ে গেছে, এই যে এদের মানে অভ্যাস যেটা পরিণত হয়েছে, তার বাপেরও অভ্যাস ওই ঠিক ছিল না, তার সন্তানকেও সেই অভ্যাসটা দেয় না। এখন সেই অভ্যাসটা যদি আনতে হয় তাহলে একদিনে আপনি গিয়ে ট্রাফিকের জন্য আর একদিনের জন্য আপনি যদি বলেন যে আন্ডারপাস দিয়ে যাও, এটা তো হবে না। এটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে অন্তত 5 বছর আপনি কাজ করেন, 5 বছর যদি আপনি সড়কের মধ্যে কঠোরভাবে আন্ডারপাস ব্যবহার না করলে, ফুটওভার ব্রিজ ব্যবহার না করলে, এবং ফুটপাথ দিয়ে না চললে পরে ফুটপাথ দিয়ে চলার মতো তো আপনি সুযোগটা করে দিতে হবে। এগুলো করে আপনি করেন,
5 বছর কাজ করেন, যদি আমাদের স্বভাব পরিবর্তন না হয় তখন আপনি জি আমাদের অনেক ধন্যবাদ ইলিয়াস কাঞ্চন, শামসুল হক, ইউসুফ আলী চৌধুরী, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। এই ছিল আজকের আয়োজনে। আমরা যেটি প্রত্যাশা করি যে বাংলাদেশের 50 বছরের সড়ক যোগাযোগে যে ব্যাপক উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের প্রকৃত সুফল ভোগ করতে হলে মানুষকে সচেতন হতে হবে। এবং অধ্যাপক শামসুল হক যে জায়গাটি বললেন যে আমাদের পরিকল্পনার অভাব আছে আসলে, যে আমরা ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপার আছে, ঘাটতি আছে, সেই জায়গাগুলো আমরা সরকার নজর দেবেন এই প্রত্যাশা রাখি। ভালো থাকবেন সবাই।